হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডিসকানেক্টেড হয়ে গেছিল আর কি। এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা। আহ, আহ, এইটার ইটা বলেন তো, রিদমটা কেমন? ইরেগুলার। ইরেগুলার, তাই না? এটা ইরেগুলার কেন? কারণ এইটার যে আর আর ইন্টারভাল, এটা কিন্তু আপনার একটা একটার সাথে একই রকম না, আলাদা আলাদা, ডিফারেন্ট, তাই না? এটার থেকে এটার গ্যাপ যতটুকু, এটার থেকে এটার গ্যাপ বেশি, এইটার কম, এরকম, তাই না? এটার রিদম, এটার রেটটা বলেন তো কত? একজন একজন বলেন তো এটা রেট কত? Sir, 150 beats per minute. হ্যাঁ, এটা হিসাব করলেন কি করে, একটু বলেন তো, ফর্মুলাটা বলেন তো। ফার্স্ট হচ্ছে স্যার 30 আর আর পর্যন্ত গুণার পরে প্রথম থেকে ওটার 30 আর পর্যন্ত যতগুলা আর ওয়েভ আছে ওটা দিয়ে হচ্ছে 6 গুণ করলে যেটা হয় এটা হচ্ছে কেস অফ ইরেগুলার রিদমের হারফিট। 30টা বড় ঘর নিলেন, তাই তো? 30টা বড় ঘরের মধ্যে যে কয়টা আর আছে, তাই না? তার মানে আমরা চিন্তা করি এইখান থেকে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই যে 30টা বড় ঘর নিলাম, এর মধ্যে আর কয়টা আছে দেখেন: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 গুণ 6 কত তাহলে? সরি স্যার, 90। হ্যালো, 6 15 90, তাই না? তার সাথে আপনার যদি 10 গুণ করেন তাহলে 190, তাই তো? হ্যালো, হ্যালো, এটা কি সবাই বুঝতে পারছেন? আমি কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো নাকি? বলেন তো, এটা সবাই বুঝতে পারছেন? এখানে 15 × 6 হবে না? হ্যাঁ, আরেকবার বলেন। 15 × 6 হবে না হার্ট? হ্যাঁ, 15 গুণ 6 হলে কত হয়? 90 beats per minute। হার্ট রেট বের করার সূত্র কি আমাদের? 10। হ্যালো, স্যার 10, 10 দিয়ে হবে আমরা স্যার। হ্যাঁ, আমরা এইটা আবার হিসাব করি আর কি। এই যে এটা, এটা হচ্ছে আমাদের একটা বড় ঘর, একটা বড় ঘর ইজ ইকুয়াল টু কত? 0.2 সেকেন্ড না? তা 30টা যদি বড় ঘর হয় তাহলে কত সেকেন্ড হয়? 6 সেকেন্ড। হ্যাঁ, 6 সেকেন্ড। 6 সেকেন্ড ইন্টু 10, তার মানে 60। তার মানে আমাদের এখন এইখানে যে কয়টা আর পাইলাম সেটার সাথে আমরা 10 গুণ করে দিব। এটাই তো বলতেছেন নাকি? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে সেটাই আছে। হ্যাঁ, তাহলে সেটাই আছে। এটা কি নর্মাল হার্ট রেট যেটা আপনার রেগুলার রিদম সেটার সাথে কি মিলবে?
হিসাব করে দেখেন তো মেলে কিনা। মেলে না। মিলবে তো অবশ্যই, কেন মিলবে না? আপনার রিদম ইররিগুলার যদি হয়, সেক্ষেত্রে আমরা হিসাবটা করার জন্য আমরা এই হিসাবে করতেছি। কারণ যদি রিদম মানে আমরা কি করি, আমরা হার্ট রেট তো আপনার সবসময় 1 মিনিট ধরে গুনবো না, কিন্তু ইরিগুলার রিদম হলে আমরা একটু বেশিক্ষণ ধরে গুনি, যেন এর মধ্যে ইরিগুলার বিটস গুলো আমরা গুনতে পারি। কিন্তু দুইটা দুইটা হিসাবই তো আপনার একই হার্ট রেট আসবে, তাই না? আপনি নর্মালি হার্ট রেট আর আর ইন্টারভাল ওই যে 300 দিয়ে ভাগ করে দেখেন, আর হচ্ছে 30টা লার্জ স্কোয়ার ইন্টু 10 করে দেখেন, দুইটা একই আসার কথা। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই। আচ্ছা, তাহলে রেট আরেকবার একটু রিদম বলে এগুলো ভালো কি হবে। কোনটা কোনটা বলবো? ওই যে রেটের কথাটা, আমি রেটের কথাটা না অনেকে বুঝে না আর কি, এই জন্য বারবার বলতেছি। মানে এই রেট, ইরিগুলার রেটটা হিসাব করা একটু বেশ টাফ, এটা এই জন্য বারবার বলতেছি। আরেকবার বলবো? আচ্ছা, এইটা এটা তো ইরিগুলার রেট, এটা তো সবাই শিওর, তাই তো, যে এটা ইরিগুলার কিনা? জি ভাই। আচ্ছা, এটা ইরিগুলার কেন? ভাই এখানে আর আর হচ্ছে ভিন্ন ভিন্ন আছে মাঝে। আর আর ইন্টারভাল, আর তাই আর তো, আর আর ইন্টারভালটা ইন্টারভেল। আপনার ডিফারেন্ট, তাই তো? ডিফারেন্ট। জি আচ্ছা, আর ভাই। আর ইন্টারভাল যদি ডিফারেন্ট হয়, তাহলে হচ্ছে আপনার এটা ইরিগুলার হবে, তাই তো? আচ্ছা, এটা রিদম কি? মানে এটা কি সাইনাস রিদম নাকি হচ্ছে আপনার মানে অ্যারিথমিয়া এটা? এটাতে কি পি ওয়েভ আছে? না ভাই, না কি ভাইয়া। না ভাই। পি ওয়েভ না, এগুলো কি ওয়েভ? এই যে এইগুলা, এই যে অনেকগুলো ওয়েভ দেখা যাচ্ছে, এগুলো কি ওয়েভ তাহলে? এগুলো ওই যে কিছু ফিব্রিলিটির ওয়েভ, তাই তো? হ্যাঁ, এগুলো ফিব্রিলিটির ওয়েভ, এগুলো কিন্তু সব না, হ্যাঁ, এগুলো ফিব্রিলিটির ওয়েভ। ঠিক আছে, এগুলো ফিব্রিলিটির ওয়েভ, এই যে এগুলো যেগুলো আছে সব ফিব্রিলিটির ওয়েভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা রেট কত তাহলে এটা? 150 পার মিনিট। 150। যে বুঝেন নাই সে আরেকবার বলেন তো, যে বুঝতে পারেন নাই সে একটু বলেন তো। রিশান, একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে, তুমি একটু কন্টিনিউয়াস পড়ায় যাও। হয়েছে কি যে, মানে ইন্ডিভিজুয়ালি তো ধরো আমরা 200 জনকে একদম বুঝাইতে পারবো না, তো সেক্ষেত্রে মনে হয় শেষ করতে পারবে না আর কি। আর আজকে ইসিজিটা টাইম পড়াও। বেশি লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকে ইসিজিটা পড়াও। তুমি তোমার মতো করে কন্টিনিউয়াস পড়াতে থাকো। আর একটু জিনিসটা 2-3 বার বইলো, কারণ ইসিজি তো আসলে আসলে পারে না কেউ, সত্যি কথা 2-1 জন হয়তো পারে। আর এক্স রে ক্লাসটা আরেকদিন হবে আর কি, মানে আমাদের পেইড ক্লাসের মাঝে কোনো একদিন আমরা গ্যাপ দেখে, যেদিন ক্লাস থাকবে না সেদিন আমরা একদিন একটা এক্স রে সবার জন্য ওপেন রাখবো ক্লাস। ঠিক আছে। তাহলে আজকে আচ্ছা, যতক্ষণ লাগুক ইসিজিটা একটু কন্টিনিউ শেষ করো। ইসিটা ঠিক আছে, ঠিক। আচ্ছা, তাহলে এটার রেটটা তো বললেন, তাই না? তাহলে এবার ইরিগুলার রেট আর হচ্ছে রেগুলার রেটটা হিসাব করতে তো আমরা সবাই পারবো কিনা? জি ভাই। সবাই পারবো? জি। আচ্ছা। আচ্ছা, এটা তো আপনারা বলছেন আরেকবার, তাহলে এটা নতুন কেউ একজন বলেন। আমরা এবার ইসিজি ধরে ধরে একটা একটা করে ইসিজি করে, তারপরে এটার সাথে যেসব ক্রস কোশ্চেন আছে সেসব ক্রস কোশ্চেন কিছু আলোচনা করে তারপরে হচ্ছে আগায় যাবো আর কি তাড়াতাড়ি। এটার আপনার তাহলে ইটা বলেন প্রথমে। আচ্ছা, আপনার রেটটা বলেন, রিদম বলেন, আর অ্যাক্সিসটা বলেন, আর হচ্ছে আপনার সবগুলো ওয়েভ গুলো বলেন, আর হচ্ছে আপনার এটার ইসিজি ডায়াগনোসিস কি, যে কোনো একজন বলেন তাড়াতাড়ি। হ্যালো? আচ্ছা,
এটার হচ্ছে আপনার, আমরা হচ্ছে প্রথমে কি দেখবো যে আমাদের এটার হচ্ছে ক্যালিব্রেশন ঠিক আছে কিনা বা স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা, 10 মিলিমিটার আছে কিনা। হ্যাঁ, 10 মিলিমিটার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের নর্মাল, তাই তো। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখলাম যে প্রত্যেকটা পি ওয়েভ এর পরে কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। আমরা রিদম লিডে চলে যাই, লিড নাম্বার 2, তাই না। লিড নাম্বার 2 তে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে এটার রিদম কিন্তু রেগুলার, তাই না, প্রত্যেকটা আর আর ইন্টারভাল রেগুলার। হ্যাঁ, তাহলে হার্ট রেট আমরা হিসাব করব। হার্ট রেট যদি গুনতে চাই তাহলে আমরা এই আর আর এই আর এর মাঝখানে কয়টা, একটা দুইটা, তাই না। তার মানে অলমোস্ট 150, 150 বিট পার মিনিট, তাই তো। তাহলে হচ্ছে রিদম রেগুলার, ঠিক আছে। পিওএফ কিউআরএস কমপ্লেক্স সব আছে, তার মানে এটা হচ্ছে আপনার সাইনাস রিদম, তার মানে এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া, তাই তো। এখন আপনার এই সিটা ধরার পরে আপনার ইন্টারপ্রিটেশন বললেন যে এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া, তাহলে এটাতে অনেক সময় কজ ধরে যে আপনার সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজ কি কি, তাই না। এখন সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজ কি কি, সাইনাস ট্যাকিকার্ডিয়ার কজ হচ্ছে আপনার এইগুলো কিন্তু ভাইভাতে এইভাবে জিজ্ঞেস করে যে আপনার একটা ইসিজি দিবে, ইসিজি দেওয়ার পরে ইসিজিটা ইন্টারপ্রিটেশন বলতে পারলে পরে আপনার এটার কজটা জিজ্ঞেস করে, কজ জিজ্ঞেস করার পরে কিছু ম্যানেজমেন্ট, এমআই এর কিছু ম্যানেজমেন্ট ধরে আর কি। তাহলে এই কজটা আপনারা সবাই পড়ে নেবেন আর কি। হ্যাঁ, যে আমরা কিছু ফিজিওলজিক্যাল কজ জানি আর কিছু প্যাথোলজিক্যাল কজ জানি, ঠিক আছে। এই ফিজিওলজিক্যাল কজের মধ্যে হচ্ছে আপনার এইগুলা, আর প্যাথোলজিক্যাল কজের মধ্যে এইগুলা। হ্যাঁ, এই যে অনেক সময় আপনার ওয়ার্ডে হচ্ছে আপনার লং কেসের সময় ধরে যে একটা পেশেন্ট আপনার হচ্ছে সালবিউটামল নিচ্ছে, হ্যাঁ, সেই পেশেন্টের হার্ট রেট বেশি পাইলেন, তাহলে আপনার কজ কি। হ্যাঁ, মানে ইনহেলার নিচ্ছে, ইনহেলার নেওয়ার পরে আপনার হার্ট রেট বেশি পাইলেন, ট্যাকিকার্ডিয়া পাইলেন। হ্যাঁ, সেটার কারণ কি, এটা হচ্ছে সালবিউটামল। কারণ সালবিউটামল কি একটা বিটা টু অ্যাগোনিস্ট, বিটা টু অ্যাগোনিস্ট, মানে আমাদের হার্টের যদি বিটা রিসিপ্টর অ্যাক্টিভেটেড হয় সেক্ষেত্রে আমাদের হার্ট রেট বাড়ে, তখন আমাদের এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া পাইতে পারি। এই জন্য কোনো যদি আপনার অ্যাজমার পেশেন্ট যদি ইনহেলার নিচ্ছে রেগুলার, তার কিন্তু আমরা ট্যাকিকার্ডিয়া পাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা বলেন তো, এটার একটু ইন্টারপ্রেট করেন তো কেউ। This is a 12-bit ECG showing rhythm is regular, heart rate is about uh, bradycardia 40-30 beats per minute. তারপর হচ্ছে ST elevation is seen lead B2, 3. এটা এটা টেলিভিশন ধরে না, এটা টেলিভিশন ধরে না, এটা হচ্ছে আপনার মানে এই যে ইসিজি আসার আগে প্রথমে ওই যে যেই ওয়েবটা আসে এটা বাদ দেন, এটা বাদ দিয়ে বাকিটুকু হিসাব করেন। It's a tall P wave present in B2, 3, 4. তার মানে এটা আমাদের একটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার ইসিজি, That তাই is তো। normal sinus bradycardia. সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, তাহলে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়ার যেসব কজ পাইলাম তার উল্টা কজ গুলো হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে। হ্যাঁ, অ্যাথলেটস যেরকম ফিজিওলজিক্যাল কজ, অ্যাথলেটস ডিউরিং স্লিপের সময় মানুষের ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েড, ঠিক আছে। রেইসড আইসিপি, রেইসড আইসিপি তে যে ব্র্যাডিকার্ডিয়াটা হয় এটা যে ওইটার কারণ কি, ওই যে ওইটাতে একটা ট্র্যাড আছে না, কুশিং ট্র্যাড। জি ভাই, কুশিং ট্র্যাডে, হ্যাঁ, কুশিং ট্র্যাডে অনেক ওই ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যায়, ঠিক আছে। কুশিং ট্র্যাডটা মনে আছে নাকি? আচ্ছা, এটা এটা ইন্টারপ্রেট hyper, বলেন। that is a 12-bit ECG showing rhythm is regular, heart rate is about 75, 70 beats per minute. ST elevation is seen in 2, 3 ABF and reciprocal change also in B6, B5 ST elevation. ST depression is seen in B1, B2, B3. Normal axis. So my diagnosis is ST elevated MI inferior or inferolateral with reciprocal change in anterior leads. আচ্ছা, তার মানে হচ্ছে আপনার কিছু খুব সুন্দরভাবে বলছেন আর কি, রেসিপ্রোকাল চেঞ্জ বললেন, তাই না। মানে হচ্ছে আপনার আমাদের এটা এমআই বলতে গেলে আগে আমাদের ক্রাইটেরিয়া কি, যে 2 or more কন্টিজিয়াস লিডস এ আপনার
এসটি এলিভেশন থাকতে হবে, তাই না? তাহলে টু আর মোর কন্টিজিয়াস লিডস এ এসটি এলিভেশন আছে কিনা। কন্টিজিয়াস লিডস মানে কি? আপনার যেটা ইনফিরিয়র এমআই, সেটা হচ্ছে ইনফিরিয়র এমআই টেরিটরি কোনটা কোনটা, 2, 3 ABF। তাহলে এই তিনটা হচ্ছে কন্টিজিয়াস লিডস। হ্যাঁ, এই তিনটা হচ্ছে কন্টিজিয়াস লিডস। এই যে ইনফিরিয়র ক্ষেত্রে 2, 3 ABF, এগুলো হচ্ছে ইনফিরিয়রের ক্ষেত্রে কন্টিজিয়াস লিড। আমরা যদি অ্যান্টিরিয়রের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ভি ওয়ান থেকে ভি সিক্স, এটা হচ্ছে কন্টিজিয়াস লিডস। আচ্ছা, এটা যে হাই ল্যাটারাল এমআই এর ক্ষেত্রে চিন্তা করি, তার হচ্ছে 1 AVL, এগুলো হচ্ছে কন্টিজিয়াস লিডস। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনার এমআই বলতে গেলে আপনার হচ্ছে কন্টিজিয়াস লিডস হইতে হবে, প্লাস হচ্ছে আপনার কি হইতে হবে, রেসিপ্রোকাল চেঞ্জ থাকতে হবে। রেসিপ্রোকাল চেঞ্জ মানে কি? যেই যেই টেরিটরিতে আপনার এসটি এলিভেশন আছে, তার বিপরীত অথবা মিরর লিডে আয়নার মতো বিপরীত। এই যে ইনফিরিয়রে যদি আপনার এসটি এলিভেশন থাকে, দেখেন অ্যান্টিরিয়র সাইডে আপনার এসটি ডিপ্রেশন আছে, এটা হচ্ছে মিরর। মিরর এটা, হ্যাঁ, মিরর ইমেজ। যে পাশে এসটি এলিভেশন, অপোজিট সাইডে এটা হচ্ছে আপনার এসটি ডিপ্রেশন, এটাই হচ্ছে আপনার মিরর চেঞ্জ। এইটা যদি থাকে তাহলে আপনি কনফার্ম বলতে পারবেন যে এইটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি আপনার রেসিপ্রোকাল চেঞ্জ না থাকে, সেক্ষেত্রে কনফিউশন আসতে পারে যে এইটা এসটি এলিভেটেড এমআই ছাড়া অন্য কিছু হইতে পারে, আদার ডিডি হইতে পারে। কিন্তু যদি আপনি রেসিপ্রোকাল চেঞ্জ পেয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এইটা অবশ্যই এমআই। এটা অবশ্যই এমআই, এটা ধরে নিতে হবে। প্লাস পেশেন্টের সিমটমস ধরতেই হবে। ঠিক আছে। তাহলে এটা ইনফিরিয়র এমআই, তাই তো? জি এটাতে ভাই। লিড থ্রিতে কিন্তু কিউএব আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এসটি এলিভেশন ইন লিড 2, 3 ABF। ঠিক আছে। আচ্ছা, টি ইনভার্সন ইন লিড 2, 3 ABF। তাহলে এটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল কিউ, কিন্তু আপনার লিড 3 ABF এ প্যাথোলজিক্যাল কিউ আছে। এই যে এইটা একটু টিনি কিউএফ, কিন্তু এইটা হচ্ছে আপনার সিগনিফিকেন্ট কিউএফ। ঠিক আছে। আচ্ছা, এই যে রেসিপ্রোকাল চেঞ্জের কথা কি বলছে আর কি, যে ওই যে আপনার যে মানে এমআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আহ, যেই লিড গুলোতে আপনার এসটি লিভিশন হবে, অপোজিট লিড গুলোতে আপনার যে এসটি ডিপ্রেশন হয়, ওইটাই হচ্ছে আপনার রেসিপ্রোকাল চেঞ্জ। তাহলে আমাদের এখন থেকে এসটি লিভিশনের সাথে সাথে রেসিপ্রোকাল চেঞ্জ গুলো খুঁজতে হবে। ঠিক আছে, এইগুলো রেসিপ্রোকাল চেঞ্জ। আচ্ছা, এইটাতে কি আছে? এইটাতে দেখেন আপনার এসটি ইলিভেশন আছে V1, V2, V3, V4, V5। হ্যাঁ, V6 এও মোটামুটি বলা যায়, V5 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে অ্যান্টিরিয়র লিডসে হচ্ছে আপনার এসটি ইলিভেশন আছে, তাই তো? জি সাথে ভাই। আপনার V1 থেকে V5 পর্যন্ত আপনার কিউএভ আছে, তাই না? তার মানে এগুলো তো প্যাথোলজিক্যাল কিউএভ, তার মানে হচ্ছে অ্যাকিউট এসটি এলিভেটেড অ্যান্টিরিয়র এমআই। ঠিক আছে। হ্যালো। জি ভাই। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে ভাইভাতে যেরকম ক্রস কোশ্চেন করে, আমি একটা দুইটা ক্রস কোশ্চেন বলবো আপনার, হ্যাঁ। আপনি মনে করেন যে এইসিটা পাইলেন, আপনাকে স্যার বললো যে ইন্টারপ্রেট দ্য ইসিজি। ইন্টারপ্রিটের ক্ষেত্রে কি বলবে, যে আপনার কোনো প্যাথোলজি আছে কিনা, রেট কত, রিদম কত, আর এই পেশেন্টের সাইন সিমটমস কি কি, সাইন সিমটমস নিয়ে আসবে আর কি, হ্যাঁ। আর আপনি কি কি ইমিডিয়েট তাকে ট্রিটমেন্ট করতে চান, বা ইমিডিয়েট ট্রিটমেন্ট। এমআই এর ক্ষেত্রে এগুলো লাগে, বাকিগুলো আর লাগে না। তাহলে এটা একজন আমার সাথে একজন ইন্টারপ্রেট করেন, নতুন কেউ বলেন। একজন বলেন। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে লিড 2 তে যাব। লিড 2 তে যাওয়ার পরে আমরা এটা দেখবো যে এইটা রিদম রেগুলার নাকি ইরিগুলার। দেখেন, আমরা যদি এই লিড 2 এর রিদম স্টিপ ধরি, তাহলে আপনার আর আর ইন্টারভাল ইকুয়াল, তার মানে এটা রিদম কিন্তু রেগুলার। হ্যাঁ, রিদম রেগুলার আছে, তাই না? রিদম রেগুলার থাকার পরে আমরা এটা রেটটা চিন্তা করলাম। রেট কত? দুইটা আর আর এর মাঝখানে জায়গা কত, 1, 2, 3, তিনটা, তার মানে 100, অলমোস্ট 100।
100 বিট পার মিনিট। এবার আমরা সবগুলো ওয়েভ দেখব। এটা পি ওয়েভ, এটা কিউআরএস কমপ্লেক্স, এটা টি ওয়েভ, ঠিক আছে? তার মানে পি ওয়েভের পরে সব কিউআরএস কমপ্লেক্স ঠিক আছে আর কি। এখন কোনো অ্যাবনর্মাল ওয়েভ আছে কিনা আমরা এটা দেখব। অ্যাবনর্মাল ওয়েভের ক্ষেত্রে আমরা কিন্তু টেরিটরি ফলো করব। আমরা যদি ইনফিরিয়রের ক্ষেত্রে যাই তাহলে লিড 2 দেখবো, এরপর লিড 3 দেখবো, তারপরে এভিএফ দেখবো, তাই না? আচ্ছা, লিড 2 তে দেখলাম যে কোনো অ্যাবনর্মাল ওয়েভ আছে কিনা, নাই। লিড 3 তে আছে অ্যাবনর্মাল ওয়েভ, কিউ ওয়েভ বাইফেজিক বা ইনভার্টেড টি বলা যায়। কি ওয়েভ আছে, তাই তো? টি ওয়েভ। লিড 3 তে কি ওয়েভ আছে। তাহলে লিড 2 পরে আমরা লিড 3 দেখলাম, এবার আমরা কোন কন্টিজিয়াস লিডে যাব? লিড 2 3 এরপরে এভিএফ এ যাব। আচ্ছা, আমরা এভিএফ এ গেলাম, এভিএফ এ কোনো আমাদের অ্যাবনর্মাল ওয়েভ আছে? কিউ ওয়েভ। কি ওয়েভ আছে, তাই না? তার মানে আমরা এই লিড মানে ইনফিরিয়র লিড গুলোতে কিউ ওয়েভ পাইলাম। আচ্ছা, এরপরে আমরা অ্যান্টিরিয়র লিড গুলোতে যাই। অ্যান্টিরিয়র লিডে কোনো অ্যাবনর্মালিটি আছে? এসটি এলিভেশন, ভি1 এসটি ভি2 এলিভেশন ভি3। আছে, ভি1 ভি2 ভি3। আর ভাইয়া বাট হচ্ছে B4 5 6 লিডটা হচ্ছে দেখা যাচ্ছে না চেস্ট লিডে। এগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে এগুলো ভি4, আছে। এটা ভি4, এটা ভি5, এটা ভি6, মানে মার্কিংটা নাই আর কি। হ্যাঁ, এই যে কোনার যেটা, এটা ভি4, ও এটা ভি5, আচ্ছা এটা আচ্ছা, মার্কিং করা নেই, আচ্ছা, বুঝতে পেরেছি। মার্কিং করা নাই। আচ্ছা, তাহলে অ্যান্টিরিয়র লিড গুলোতে বলেন তো যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এসটি এলিভেশন আছে। এসটি এলিভেশন আছে, তারপরে তারপর হচ্ছে আর কোন কিউ ওয়েভ টি ওয়েভ ইনভার্সন আছে, ইনভার্সন। প্যাথোলজিক্যাল কি ওয়েভ আছে, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এসটি লিমিটেড, অ্যাকিউট এসটি লিমিটেড এমআই অ্যান্টেরিয়র, তাই না? প্লাস ওল্ড এমআই ইনফিরিয়র, তাই তো? জি ভাই। তাই তো, অ্যাকিউট এসটি লিমিটেড এমআই অ্যান্টেরিয়র প্লাস ওল্ড এমআই ইনফিরিয়র। তাহলে আপনার এইটা ভাইভা কোশ্চেনে আপনি এটার ইন্টারপ্রিটেশন করলেন, প্যাথোলজিক্যাল ওয়েব গুলো চিনাই দিলেন স্যারকে। এবার স্যার আপনাকে বলল যে তাহলে এই পেশেন্টের সিমটমস, সাইন সিমটমস কি কি এক্সপেক্ট করেন আপনি? সেন্ট্রাল চেস্ট পেইন, রেডিয়েটিং, হ্যাঁ, টিপিক্যাল চেস্ট পেইন, নোজিয়া, ভমিটিং থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা, তারপর এগুলাই মানে পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসবে আর কি। হ্যাঁ, এটাই মেইন কমপ্লেন, যে সেন্ট্রাল চেস্ট পেইনের কথা বলবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি ইমিডিয়েট, আপনি কি কোনো ইমিডিয়েট ট্রিটমেন্ট দিবেন, নাকি আপনি পেশেন্টকে ইমিডিয়েট কোনো শুরু করে দিবেন? ওই ল্যাবের জন্য বসে থাকবেন, কোনো ল্যাবের ইনভেস্টিগেশনের জন্য বসে থাকবেন, নাকি আপনি এইসিজি দেখে আপনি ইমিডিয়েট ট্রিটমেন্টে যাবেন? ইমিডিয়েট ট্রিটমেন্ট, ইমিডিয়েট। লোডিং ডোজ দিব। লোডিং আচ্ছা, ডোজ, লোডিং ডোজ দিবেন, মরফিন, ঠিক আছে। অক্সিজেন ইনহেলেশন। ভাইয়া এখানে এটা হবে না যে at first this patient have to be in admit to the coronary care unit, then তো আমরা বাকি কিছু করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট আসা মাত্রই আমাদের মানে যদি আমাদের করোনারি কেয়ার ইউনিট থাকে সেক্ষেত্রে আমরা করোনারি কেয়ারে অ্যাডমিশন হইতে বলবো। আর যদি করোনারি কেয়ার ইউনিট না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আউটডোর হোক ইনডোর হোক, ইমার্জেন্সি ওয়ার্ড হোক, সেখানে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট শুরু করবো আর কি। এখানে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডই হচ্ছে আপনার টাইম, তাই না? মাইকার্ডিয়াল ইনফ্রাকশনে হচ্ছে আপনার গোল্ডেন আওয়ার কতক্ষণ বলে? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে হচ্ছে দেখা যায় যে আমরা প্রাইমারি করার চিন্তা করি। যদি 24 ঘন্টা পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার মানে মায়োকার্ডিয়াম যে ড্যামেজটা হয়ে যায়, ইরিভার্সিবল ড্যামেজ, সেই ইরিভার্সিবল ড্যামেজটা আমরা কিন্তু আর ঠেকাইতে পারি না। তখন দেখা যাচ্ছে যে পেশেন্টের অনেক কিছু করেও কোনো লাভ হয় না। হ্যাঁ, এই জন্য প্রত্যেক সেকেন্ডটা দামি। এই জন্য আমাদের ইমিডিয়েটলি হচ্ছে লোডিং ডোজ দিয়ে আপনি করোনারি কেয়ারে পাঠাইতে পারেন একটা, অথবা হচ্ছে আপনি যদি করোনারি কেয়ার সাপোর্ট থাকে সেক্ষেত্রে ইমিডিয়েটলি পেশেন্টকে করোনারি কেয়ারে ঢুকায় সেক্ষেত্রে আমি ইমিডিয়েটলি লোডিং দিতে পারেন আর কি। ঠিক আছে, তাই না? তাহলে হচ্ছে আপনার লোডিংটা হচ্ছে আপনার শুনতে চাই স্যাররা। লোডিং তাহলে কি কি বলবেন, স্যারকে একটু বলেন তো এটা। 300 ক্লোপিডোগ্রাল। মিলিগ্রাম হচ্ছে অ্যাসপিরিন এন্ড 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রাল। আচ্ছা, তার মানে 600 মিলিগ্রাম। এটা হচ্ছে আপনার সাথে আর কিছু দিবেন না? এটা হ্যাঁ রসকেটিন দিব। 80 মিলিগ্রাম, স্ট্যাটিন দিবেন। হ্যাঁ, এখানে কি বলতে হবে যে হাই
হাইড্রোস্ট্যাটিন, ঠিক আছে, অ্যাট্রোবাস্টাটিন অথবা রোসুবাস্টাটিন, যেটাই দেন হাইড্রোস্ট্যাটিন দিতে হবে। এটা হচ্ছে আপনার লোডিং ডোজের মধ্যে দুইটাই বলতে হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আপনার পিপিআই কি? বলেন। পিপিআই বলতে হবে, পিপিআই। হ্যাঁ, পিপিআই দিতে হবে, কারণ পিপিআইটা হচ্ছে আপনার মানে অ্যাসপিরিন তো এগুলো একটা অন কাইন্ড অফ এনএসআইডি, তাই না? আমরা এনএসআইডির মধ্যে কি পড়ছিলাম ফার্মাকোলজি, যে অ্যাসপিরিন কিন্তু একটা এনএসআইডি। হ্যাঁ, এখন পেশেন্টের দেখা গেলো জিআই আপসেট হইতে পারে, হ্যাঁ, বা পেশেন্টের পিইউডি হইতে পারে, হয়ে আপনার এটাও সেন্ট্রাল চেস্ট পেইন করতে পারে। সেই জন্য তখন দেখা যাচ্ছে যে আপনার কনফিউজড হয়ে যাওয়া লাগবে, এই জন্য পিপিআই দিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে পেশেন্টের যখন আপনি ভাইবা বোর্ডে বলবেন হিস্ট্রি কি, সিভিয়ার সেন্ট্রাল কম্প্রেসিভ চেস্ট পেন রেডিয়েটস টু ইনার সাইড অফ দ্য লেফট আর্ম, জ, নেক, আপ টু দ্য এপিগ্যাস্ট্রিয়াম। পেশেন্টের পেইন কিন্তু এপিগ্যাস্ট্রিয়ামে হইতে পারে। আচ্ছা, এখানে যদি পেশেন্ট লেফট আর্মের বদলে রাইট আর্মে ব্যথা নিয়ে আসে, তাইলে তো সেটা এমআই, কিন্তু হ্যাঁ, রাইট আর্মে ব্যথা নিয়ে আসতে পারে। মেডিসিন বা মেডিকেল সেক্টরে অ্যাবসলিউট বলে কোনো কিছু নাই, হ্যাঁ, পেশেন্ট কিন্তু নানান রকম ভেরিয়েশন নিয়ে আসবে, ঠিক আছে। যে একদম রাইট আর্মে পেইন নিয়ে আসছে পেশেন্ট, রাইট চেস্টে পেইন নিয়ে আসছে, আমরা এমআই এক্সক্লুড করে ফেললাম, এরকম না। আচ্ছা, তারপর শর্টনেস অফ ব্রেথ, ভমিটিং, সোয়েটিং। আচ্ছা, কার্ডিয়াক এনজাইম কি কি পাঠাবো? ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এগুলো যাই হোক, ট্রোপোনিন আই বললেই হবে আর কি। হ্যাঁ, আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আপনার রিটেনের সময় লিখবেন আর কি। আর ইকোকার্ডিওগ্রাফি আর করোনারি এনজিওগ্রাম, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট মডালিটি কি? এই যে অ্যাডমিশন টু করোনারি কেয়ার ইউনিট অ্যান্ড বেড রেস্ট। পেশেন্টের টোটালি বেড রেস্ট করতে হবে। এমআই পেশেন্ট টোটালি বেড রেস্টে থাকবে, নাইলে পেশেন্ট যদি নাড়াচাড়া করে হাঁটাচলা করে তাহলে কিন্তু অ্যারিথমিয়া হওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, হাই ফ্লো অক্সিজেন যদি লাগে তাহলে দিব, না লাগলে দিব না। হ্যাঁ, পেশেন্টের যদি স্যাচুরেশন কম থাকে, না 92 কম থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব, নাইলে আমরা অক্সিজেন সাধারণত রুটিনলি অক্সিজেন দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে লোডিং ডোজ, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল 300-600 মিলিগ্রাম। পেশেন্টের পেইন কমানোর জন্য হচ্ছে আমরা মরফিন দিব, হ্যাঁ। আর মরফিনের সাথে আমরা অ্যান্টি এমেটিক্স দিব আর কি, কারণ মরফিন হচ্ছে আমাদের নশিয়া, মানে নশিয়া ভমিটিং করে আর কি, ঠিক আছে। আচ্ছা, পেশেন্ট যদি আপনার ইমিডিয়েট প্রেজেন্টেশন হয় 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে আমরা করোনারি ইন্টারভেনশনে যাইতে পারি, প্রাইমারি পিসিআই করতে পারি। আর যদি ফ্যাসিলিটি না থাকে, সেক্ষেত্রে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি স্ট্রেপ্টোকাইনেস দিয়ে অথবা এলটিপ্লেস দিয়ে। আচ্ছা, এখন এইখান থেকে আপনাদের ধরতে পারে যে কিছু কমপ্লিকেশন বলেন। কমপ্লিকেশনের ক্ষেত্রে পেশেন্টের ডেঞ্জারাস কমপ্লিকেশন কি কি হয়, যেমন পেশেন্টের অ্যারিথমিয়া হইতে পারে, হ্যাঁ, ডেঞ্জারাস অ্যারিথমিয়া হয়, বিটিবিএফ, ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পেশেন্ট তারপরে অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে। পেশেন্ট প্যাপিলারি মাসেল রাপচার নিয়ে আসতে পারে, ভেন্টিকুলার সেপ্টাম রাপচার নিয়ে আসতে পারে, হ্যাঁ। আর হচ্ছে ভেন্টিকুলার রাপচার হইতে পারে, ভেন্টিকুলার অ্যানিউরিজম হইতে পারে। আর হচ্ছে ড্রেসলার সিনড্রোম, যেটা হচ্ছে আপনার কয়েকদিন পর কমপ্লিকেশন হিসাবে ডেভেলপ করে। আর রিকারেন্ট অ্যানজাইনা, পেশেন্টের রিকারেন্ট অ্যানজাইনাও ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এটা বলেন। ভাইয়া, আমরা যখন এখানে হচ্ছে ম্যানেজমেন্টটা লিখবো, আমরা এভাবে লিখবো না যে আহ সেটা কি হচ্ছে এসটি এলিভেটেড কিনা, আর হচ্ছে যে নন এসটি এলিভেটেড। যদি হচ্ছে যে নন এসটি এলিভেটেড হয় হচ্ছে সেটার ম্যানেজমেন্টটা আমরা হচ্ছে যে লো লো মলিকিউলার ওয়েট হেপারিন দিয়ে দিব। আর যদি এসটি এলিভেটেড হয় 6 ঘন্টার মধ্যে আসে, তখন একরকম হবে। 6 থেকে 12 ঘন্টার মধ্যে আসলে তখন আমরা হচ্ছে থ্রম্বোলাইসিসে যাব। সেভাবে বলতে হবে না ম্যানেজমেন্টটা? হ্যাঁ, হ্যাঁ, ডেভিডসনের যে বক্সটা আছে ওইটার কথা বলতেছেন জি আর কি। জি জি হ্যাঁ, ভাইয়া, জি জি, হ্যাঁ, হ্যাঁ ওই হ্যাঁ। ডেভিডসনের যে বক্সটা আছে ওইটার কথা বলতেছেন। এখন ওইটা আমি বা হচ্ছে ভাইয়া জেনারেল হচ্ছে যে ম্যানেজমেন্ট গুলো কিন্তু ব্রাউন বললাম। ওয়ালসেও আছে, যে ব্রাউন ওয়ালস হচ্ছে হার্ট ডিজিজ যে বইটা, ওদেরও ভালো করে ম্যানেজমেন্টটা এভাবেই দেওয়া আছে। আপনার হচ্ছে ম্যানেজমেন্ট, কিন্তু আপনার যে গোল্ড স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট আপনি কিন্তু আমাদের মানে বাংলাদেশে ফলো করতে পারবেন না। আর এক্ষেত্রে দেখা যায় যে আমি ওভারঅল ম্যানেজমেন্টটা বললাম আর কি, যে একদম ওভারঅল ম্যানেজমেন্ট। কিন্তু আপনি যদি এটা ভাগ ভাগ করে বলতে চান, অনেক সময় সারা বিরক্ত হয় যে আপনি এত ভাগ করে বলতেছেন, অত সময়ও তো পাওয়া যায় না ভাইবা বোর্ডে, ঠিক আছে। এক্ষেত্রে স্যাররা যদি শুনতে চায় সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কিন্তু দেখা গেল ওইভাবে বলতে যে আপনি এই যে লোডিং ডোজটা বা মরফিন বা এইগুলোই বলতে পারলেন না, হ্যাঁ, বাস টাইম চলে গেল। সেই জন্য আমি ওভারঅল ম্যানেজমেন্ট বলতেছি আপনার। হ্যাঁ, আপনি যেটা কথা বলতেছেন ওইটা হচ্ছে অনার্স মার্কের জন্য আর কি, ওইগুলো আর কি ক্যারি করে আর কি। হ্যাঁ, যে আপনি গোল্ডেন টাইমের মধ্যে আসছে, তখন আপনি এই যে থ্রম্বোলাইসিস করতেছেন, হ্যাঁ, এগুলো অনার্স মার্ক ক্যারি করার জন্য লাগবে আর কি। কিন্তু আপনার ভাইভা বোর্ডে কিন্তু ওভারঅলটা আগে বলতে হবে। আর অনার্স মার্কের জন্য স্যার যদি আলাদা করে শুনতে চায় কোনো স্যার, যে আপনি এটা বলেন, বা অনেক সময় দেখা যায় যে যারা ভালো
স্টুডেন্ট থাকে ওই স্যাররা মানে ইন্টারনাল স্যাররা লিড দেয় যে আমাদের ভালো স্টুডেন্ট তুমি এটা ভালো করে বলো এরকম করে, তখন আপনি ওইটা বলবেন আর কি। হ্যাঁ, নাইলে আপনি সময় পাবেন কিনা এটা একটা ঝামেলা আর কি। বুঝতে পারছেন আমার কথা? ই- ই- আপু বুঝতে ই- পারছেন? জি 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 ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এটা বলেন তো। আচ্ছা এটাতে দেখেন আপনার প্রথমে হচ্ছে আমাদের রেট আর রিদম। রিদম কি রেগুলার? রিদম ইরেগুলার। জি সরি। হ্যালো। রিদম বোঝা যাচ্ছে না, ইরেগুলার মনে হচ্ছে একটা আর ছোট আর আর একটা ভাই, বড়। আচ্ছা ইরিগুলার মনে হচ্ছে আর কি, তাহলে হচ্ছে আপনার ইরিগুলার না, কিন্তু হচ্ছে ইসিটা মনে হয় ওরকম, এই জন্য মনে হচ্ছে আর কি ইরিগুলার। হ্যাঁ, কিন্তু ইরিগুলার না। দেখেন এটা, এই যে এক নাম্বার লিডটা এইটা, এটা 2, ঠিক আছে, এটা 3। এর পরে পরে যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা লিড, মানে ভিআর। এটার পরে দেখেন এটা চলে আসছে বলে এরকম দেখাচ্ছে, এই যে ভিএফ, ঠিক আছে, এরপরে আবার এরকম চলে আসছে বলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই এই লিডটা আপনার এই সিটা নেওয়া হয়েছে হচ্ছে আপনার আহ, আহ, এইটার V5 V6 এর আপনার আর ওয়েভ গুলো কেমন, বড় বড় না অনেক? হাই ইমপ্লিসিট। হ্যাঁ, বড় বড় না এগুলো V5 V6 এর আর ওয়েভ? জি। আচ্ছা, V5 V6 এর আর এইটা যদি বড় হয় প্লাস হচ্ছে V1 এর এস, এগুলো যদি আমার কত মিলিমিটার বেশি হলে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি? দুটা যদি যোগ করে ভি যদি 35 এর বেশি হয়, সবগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী। যদি 35 মিলিমিটার বেশি হয় তাহলে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি লেফট বলি, তাই না? ভেন্ট্রিকুলার। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির আরেকটা ক্রাইটেরিয়া আছে দেখেন আপনার, মানে এটা চীনা, মানে এই দেখেন যেখানে V5 V6 আছে এখানেই কিন্তু এসটি টি সেগমেন্ট টি ইনভার্সন আছে, এবং 1 AVL এ টি টি ইনভার্সন আছে, তাই না? মানে ল্যাটারাল লিডস গুলাই, ল্যাটারাল লিডস কোনগুলা 1 AVL প্লাস হচ্ছে V5 V6, এইগুলো হচ্ছে ল্যাটারাল লিড, তাই না? এইগুলোতে আপনার টি ইনভার্সন আছে, এগুলো হচ্ছে আপনার স্ট্রেন প্যাটার্ন বোঝায় আর কি, তাই না? পেন প্যাটার্ন। স্ট্রেন প্যাটার্ন বোঝায়। আচ্ছা স্ট্রেন প্যাটার্ন কেন বলে, মানে ভেন্ট্রিকল যখন হাইপারট্রফি হয় তখন কাজ ওয়ার্কিং লোড বেশি হয়, এই জন্য স্টেন প্যাটার্ন বলে। ইসকেমিয়া আর স্টেন প্যাটার্নের মধ্যে ডিফারেন্ট কি? ইসকেমিয়া হচ্ছে সিমেট্রিক্যাল টিউব ইনভার্সন থাকে। এক্সেলেন্ট। হ্যাঁ এক্সেলেন্ট। সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল কোনটা? এই টিউব এর কথা বলতেছেন তাই তো? জি। হ্যাঁ, এই যে যেই ইনভার্টেড টিউবটা আছে এইটার মাঝখানে যদি আমরা একটা দাগ দিই, হ্যাঁ, তাহলে দুই পাশের যেই অংশটুকু হবে এইখানে কি সিমেট্রিক্যাল আছে নাকি অ্যাসিমেট্রিক্যাল? এই যে এইটা, অ্যাসিমেট্রিক্যাল, দুই আর্ম। এটা অ্যাসিমেট্রিক্যাল। হ্যাঁ, এটা একটু সিমেট্রিক্যাল মনে হচ্ছে কিন্তু আসলে এইটা দেখেন, এইটা দেখলে অ্যাসিমেট্রিক্যাল মনে হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে যদি ইসকেমিয়া হইতে হয়, ইসকেমিয়া হইতে গেলে সাধারণত আপনার সিমেট্রিক্যাল টিউব ইনভার্সন হবে, আর হচ্ছে যেটা স্টেন প্যাটার্ন সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হবে। হ্যাঁ, তার মানে আমরা এমআই চিনলাম, আর হচ্ছে ইসকেমিয়ার ক্ষেত্রে কিন্তু সবসময় সিমেট্রিক্যাল হবে, আর স্টেনের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল। তাহলে এইটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেন প্যাটার্নের একটা ইসিজি, ঠিক আছে। আরেকজন, হ্যালো। এখন যদি আপনাকে বলে যে আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে সাথে স্টেন প্যাটার্ন আছে, স্টেন প্যাটার্ন পরীক্ষা হলে না বললেই ভালো। হ্যাঁ, স্যারদের বলার দরকার নেই, আপনি বলবেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে স্যাররা যদি ভাইভাতে জিজ্ঞেস করে তাহলে আমরা কি কি পাবো? লেফট ভেন্ট্রিকুলার যদি ওয়ার্কিং লোড বেড়ে যায় তাহলে অ্যাপেক্স বিটটা কেমন হবে? হিবিং। ফোর্সফুল, তাই না? হিভিং, হ্যাঁ ঠিক আছে। ফোর্সফুল। আচ্ছা তাহলে হ্যাঁ হিভিং, ঠিক আছে। আচ্ছা আপনার যদি হচ্ছে এখন হচ্ছে যদি কোনো ভালভুলার ইনভলভমেন্ট হয় তাহলে সেখানে মারমার পাওয়া যেতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আপনার অ্যাপেক্স বিটটা মোর শিফটেড হয়ে যাবে, তাই না? অ্যাপেক্স বিট মোর শিফটেড হয়ে যাবে। নর্মালি তো আমাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেস নিয়ার দ্য মিড ক্লাভিকুলার লাইনে থাকে, এলভিএইচ হলে সেটা আরো শিফটেড হবে। এখন আপনার এইটাতে আপনি এলভিএস পাইলেন, আপনি কি এটা কনফার্মেটরি বলতে পারেন যে এটা আপনার হার্টে এলভিএস আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে? বলা যাবে না।
আপনার ইকো করে দেখতে হবে ইকোতে আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা। হ্যাঁ, তখন ইকোতে যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পান সেটা আপনার হচ্ছে হাইপারট্রফি। আচ্ছা, কজ কি কি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, ওয়ার্কিং লোড বাড়তেছে, এটার কজ কি কি তাইলে? কমন কজ তো হাইপারটেনশন। হাইপারটেনশন, আচ্ছা আচ্ছা। তারপরে আর যদি কোনো কারণে লেফট ভেন্ট্রিকুলার যে আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, তাই না, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড ফরওয়ার্ড দিকে ইজেক্ট হইতে পারতেছে না, ঠিক আছে, কোনো ভালভের স্টেনোসিস আছে। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয় কি দিয়ে? অ্যাওর্টিক ভালভ থেকে। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস, তাই তো। আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, কিছু কোয়ার্টিসন অফ এওর্টা, এগুলো কিছু কজ। তাহলে আমরা এই কজ গুলো মাথায় রাখবো আর কি, মানে ক্রস কোশ্চেন কিন্তু আমাদের করবে আর কি। শুধু ইসিজি ফাইন্ডিংস পারলে আপনার নাম্বার চলে আসবে, কিন্তু ক্রস কোশ্চেন পারলে আপনার সাথে পাস চলে আসবে, ভালো নাম্বার চলে আসবে আর কি। আচ্ছা, এটা বলেন তো, আমরা নর্মালি ইটা দেখলাম, রেটটা দেখলাম, রিদমটা দেখলাম, রেট রিদম মোটামুটি দেখলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার কোনো কোনো টেরিটরি আমরা ফলো করলাম, লিড 2, 3 এবিএফ, কোনো অ্যাবনর্মালিটি আছে? Steady patient with TOF inversion, 2-3 ABF, 2, 3 say এবিএফ এ টিওএব ইনভার্সন আছে, B1, তারপরে B2, B3, B1, B2, এগুলোতে B3. টিওএব ইনভার্সন আছে। হ্যাঁ, টিওএব ইনভার্সন আছে, তাই না? আর কিছু আছে? বি1 এ টলার আছে, তাই না? নর্মালি দেখেন, আমাদের যখন ট্রানজিশন Or হয় ভি থেকে বি1 থেকে হ্যাঁ, টলার আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে বি1 থেকে বি6 এর দিকে যত ট্রানজিশন হয়, আমাদের ভেন্ট্রিকলের মাসেল মাস বেশি কোনটাতে? লেফট ভেন্ট্রিকলে নাকি রাইট ভেন্ট্রিকলে? লেফট left ভেন্ট্রিকলের ventricle. মাসেল মাস বেশি। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলের মাসেল মাস বেশি, লেফট ভেন্ট্রিকলে ওয়ার্কিং লোড বেশি। এই জন্য যত ওয়ার্কিং লোড বেশি হবে সেই দিকের কিউআরএস কমপ্লেক্সটা তত বেশি পজিটিভ হবে, তাই তো। এই দেখেন বি1 এ কিন্তু পজিটিভ নাই, বি4 বি5 বি6 এর দিকে পজিটিভিটি বেশি, কারণ এই দিকে হচ্ছে মাসেল ম্যাস বেশি, তাই না। বি4 বি5 বি6 এগুলো তো লেফট ভেন্ট্রিকলের দিকে বেশি থাকে, এইগুলোর মাসেল ম্যাস বেশি, কিন্তু এগুলোতে উল্টা, ভি1 এর দিকে মাসেল ম্যাস বেশি, বি2 তে মাসেল ম্যাস বেশি। এইসব আপনার বি1 বি2 হার্টের কোন দিকটা দেখে? রাইট সাইডে, তাই না। তার মানে এটা হচ্ছে রাইট